নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি মৌপিয়া শুরু করছি আমার 24 বিপদের সময় আমরা চূড়ান্ত ভরসা করে যে সমস্ত চিকিৎসক বা হাসপাতালের দ্বারস্থ হই, তাদের একাংশের চূড়ান্ত গাফিলতিতে একের পর এক পরিবার ভেঙে চুরে যাচ্ছে, স্তব্ধ হয়ে যাচ্ছে। আমরা গতকালও এই রকমই দুটো পরিবারের কাহিনী আপনাদের সামনে এনে তুলেছিলাম, মর্মন্তুদ সেই কাহিনী। আজকেও আমরা এরকম দুটো পরিবারের কথা আপনাদের জানাবো, যে শুধুমাত্র চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতা চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের। আমরা বলছি না যে সমস্ত চিকিৎসক, সমস্ত হাসপাতাল তাদের কাছে এটাই এই মুহূর্তে স্বাভাবিক, আমরা একেবারেই তা বলছি না, কিন্তু কিছু হাসপাতাল এবং একাংশের চিকিৎসক বারবার তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন। প্রথমে আপনাদের দেখাবো এই রকমই দুটো পরিবার এই মুহূর্তে কীভাবে ধুঁকতে ধুঁকতে দাঁড়িয়ে রয়েছে। আপনারা আমায় ফোন করতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বারে। নাম করা হাসপাতাল, এই ভরসাটুকু ছিল, কিন্তু ভরসার দাম কি পেলেন অন্তঃসত্ত্বা তনুশ্রী রায় মজুমদার। প্রেগনেন্সির শেষ মুহূর্তে তাকে নার্সিংহোমে ফেলে লন্ডন ছুটলেন ডাক্তার। ডেলিভারির সময় মৃত্যু হলো শিশুর, পরে মৃত্যু হলো মায়ের। অথচ কি অদ্ভুত, গড়হাজির সেই ডাক্তারের নামেও ওটি ফিজ লিখে বিল ধরিয়ে দিল নার্সিংহোম। মা হতে চলেছিল মেয়েটা। বাড়ির সবাই তখন খুশি, নতুন জীবন আসছে, ধুমধাম প্রস্তুতি, কত আদর, কত আহ্লাদ। খানিকটা আবার চাপা টেনশনও। এয়ারপোর্টের মতিলাল কলোনির বাসিন্দা তনুশ্রী রায় মজুমদার ছিলেন টাইপ 2 ডায়াবেটিক। ফলে প্রথম দিন থেকে ডাক্তারের কাছেই পূর্ণ বিশ্বাসে সঁপে দেন নিজেকে। পেলেন প্রতিদান জীবন দিয়ে। দক্ষিণ কলকাতার নার্সিংহোমে এক গাইনোকোলজিস্টকে দেখাতেন তনুশ্রী। 15 জুন যখন প্রেগনেন্সি প্রায় 33 সপ্তাহের, তখন ইউএসসি রিপোর্টে দেখা যায় শিশুর ওজন প্রায় 2.5 কেজি। তনুশ্রীর রিপোর্টে লিখে দেওয়া হয় লার্জ বেবি। তনুশ্রী তখন শ্বাসকষ্ট, হাত পা ফুলে যাওয়া, সারা শরীরে র্যাশ সহ নানা সমস্যার শিকার। অভিযোগ, তাঁর শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে চললেও আমল দেননি ডাক্তার। 30 জুন মেয়ে বলেছিল, আমার মেয়ে তনুশ্রী, যে আপনি আমার ডেলিভারি করিয়ে দিয়ে যান ডাক্তারবাবু, আমার শরীর ভীষণ খারাপ, আমি পারছি না। তখন বলে, আজকে কি করে হবে, আমি তো আজকে রাত্রে লন্ডন চলে যাচ্ছি। 30 জুনে লন্ডন চলে গেলেন। তনুশ্রী কার হাতে দিয়ে গেলেন? হচ্ছে না, অদক্ষ ডাক্তারের হাতে আমার মেয়েকে ফেলে দিয়ে উনি চলে গেলেন। এতটা দায়িত্ব জ্ঞানহীন। গুরুতর অসুস্থ তনুশ্রীকে শেষ পর্যন্ত তাঁর গাইনোকোলজিস্টেরই বলে যাওয়া নার্সিংহোমে ভর্তি করানো হয় গত 4 জুলাই। অবস্থা হাতের বাইরে বুঝে পরদিনই তড়িঘড়ি অপারেশন, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল। আল্ট্রাসনিক রিপোর্ট উনি অগ্রাহ্য করেছেন। আমার মেয়েকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে। গত বছর 5 জুলাই সিজারের পর 3 কেজি 600 গ্রাম ওজনের শিশুর জন্ম দেন তনুশ্রী। বাঁচেনি সেই শিশু। গোটা ক্রাইসিস পিরিয়ডে বারবার ফোন করা হয় তাঁর গাইনোকোলজিস্টকে, কিন্তু অভিযোগ, ফোন ধরেননি তিনি। অপারেশনের সময় জরায়ুর বহু গুরুত্বপূর্ণ শিরা উপশিরা কেটে যায়। রক্তপাত বন্ধ করা যায়নি তনুশ্রীর। এই অবস্থায় 9 জুলাই লন্ডন থেকে ফিরে তনুশ্রীকে দেখতে আসেন তাঁর গাইনোকোলজিস্ট। চরম সংকটজনক তনুশ্রীকে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে রেফার করে দেন তিনি। বাঁচেননি তনুশ্রী, বাঁচানো যায়নি। ভুগতে ভুগতে কষ্টকর যন্ত্রণার এক মৃত্যু। ভেন্টিলেশনে যে কদিন তাঁকে রাখা হয়, সেই সময় ড্রেনেজ করে পেট থেকে প্রায় 6 লিটার রক্ত বের করেন ডাক্তাররা, কিন্তু তবু কিচ্ছু করা যায়নি। দ্বিতীয় নার্সিংহোমে তনুশ্রীর পরিবারকে জানানো হয়, অপটু হাতে অপারেশন হওয়ায় প্রচুর অভ্যন্তরীণ ক্ষত তৈরি হয় তাঁর দেহে। ওই সমস্ত ক্ষতের জেরেই রক্তক্ষরণ কখনোই বন্ধ করা যায়নি। এক জায়গায় থামলে অন্য ক্ষত থেকে রক্তপাত হতে থাকে। শেষ পর্যন্ত সেপসিসে আক্রান্ত তনুশ্রীর মৃত্যু হয় গত বছর 27 জুলাই। শুধু কি এখানেই দুর্গতি শেষ? এর মাঝে ঘটে গিয়েছে আরও মারাত্মক কাণ্ড। দেখা যায় আগের নার্সিংহোমে ওটিফি হিসাবে ধরানো বিলে নাম রয়েছে সেই সময় লন্ডনে থাকা গাইনোকোলজিস্টেরও। এই কি তবে চিকিৎসা? এটাই ভরসার মূল্য? সব হারিয়ে প্রশ্ন এই পরিবারের। রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিযোগ দায়ের করে এখন তারা বিচারের অপেক্ষায়। ক্যামেরায় চঞ্চল চৌধুরীর সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। সন্তানহারা সেই মা স্বপ্না মজুমদার আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, যার এই মুহূর্তে চোখের জলই একমাত্র সম্বল। আমি তার কাছে আসবো, তার আগে আরও একজনের কথা আপনাদের দেখাবো। সুস্থ হতে হাসপাতালে যাওয়া আর ফেরা প্রাণহীন দেহ হয়ে। মেনে নেওয়া যায় না যখন অভিযোগ ওঠে চিকিৎসার নামে চূড়ান্ত গাফিলতির, যেমনটা করছেন সেইলের উচ্চপদস্থ আধিকারিক কল্যাণী দাস সরকার।
বয়সকালে যার হাত ধরে কাঁধে কাঁধ ছুঁয়ে চলার কথা, সেই আজ আর নেই। এই সেদিনও হাসি খুশি প্রাণবন্ত মানুষটা কি করে যে হঠাৎ এমন নেই হয়ে গেলেন, আজও উত্তরটা হাতড়ে বেড়াচ্ছেন কল্যাণী দাস সরকার। স্বামী অশোক দাস কেন্দ্রীয় সরকারি সংস্থা সেইলে কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। কল্যাণী দাসও সেইলের সিনিয়র ডেপুটি ডিরেক্টর, সেই সঙ্গে নিজেও একজন চিকিৎসক। গত বছর 29শে ফেব্রুয়ারি বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে অশোক দাসকে নিয়ে যান তাঁর স্ত্রী। দিন 15 ধরে বুকে ব্যথা, এই সমস্যায় কাবু ছিলেন অশোক দাস। পরিচিত এক মেডিসিন বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলে কার্ডিওলজিস্টকে রেফার করে দেন তিনি। গত বছর 29শে ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তিও করে নেওয়া হয় অশোক দাসকে। অভিযোগ, ওই রাতে কোনো কার্ডিওলজিস্ট তাকে দেখতে আসেননি। পরদিনই অশোক দাসকে সকালেই ক্যাথ ল্যাবে ঢুকিয়ে দেওয়া হয় অ্যাঞ্জিওগ্রামের জন্য। সেখানেই প্রথম রোগীকে দেখেন কার্ডিওলজিস্ট। অভিযোগ, সেখানেই জানিয়ে দেওয়া হয় রোগীকে বাঁচাতে হলে 4টি স্টেইন বসাতে হবে। পরিচিত মেডিসিন বিশেষজ্ঞ একই মতামত দেন। শুরু হয় একে একে স্টেইন বসানো, কিন্তু ধকল নিতে পারেননি 65 বছরের অশোক দাস। অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টির ক্যাসেটটা চেয়েছিলাম, তাতে আমি দেখা গেল যে যখন আরসিএ থার্ড স্টেন্টটা বসাচ্ছেন তখন কার্ডিয়াক মাসল আর মুভ করছে না, তার মানে অলরেডি ডেড। পরিবারের অভিযোগ, প্রয়োজনীয় পরীক্ষা ছাড়াই হঠাৎ এভাবে 4টি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন ডাক্তার। হাসপাতালে ভর্তির সময় অশোক দাসের প্লেটলেট সংখ্যা ছিল মাত্র 76,000। প্লেটলেট কম থাকা সত্ত্বেও কোনো বিকল্প ব্যবস্থা না করে কেন এত বড় ঝুঁকি নিল নার্সিংহোম? হাসপাতালের কাগজপত্রে উঠেছে গরমিলের অভিযোগ। 9:50 সময় উনি অ্যাঞ্জিওগ্রাম হয়ে গেছে, ডান লিখছেন, সিএজি ডান, এবং তার রিপোর্ট উনি লিখছেন। এটা একটা আমি ধরবো ম্যানিপুলেশন, কারণ যেখানে আমি 55-তে দিচ্ছি এবং উনি 50-এ সই করছেন, তাহলে উনি 50-এ একই সঙ্গে কি করে, উনি কি আমাদের কনসেন্ট ছাড়াই অ্যাঞ্জিওগ্রাম করেছিলেন? এত সবকিছুর পরও সেইলের কাছে 6 লক্ষ টাকার বিল পাঠিয়ে দেয় হাসপাতাল। ক্ষুব্ধ পরিবারের প্রশ্ন, লাভের লোভেই কি এত কাণ্ড? আমাদের সেলে মেডিকেল ফ্যাসিলিটির কোনো আপার লিমিট নেই, যত খরচা হবে ট্রিটমেন্টের জন্য সেল পে করে, এটা হচ্ছে নিয়ম, এবং উনি সেটা খুব ভালো করে জানেন। এবং সেই জন্যই উনি বললেন যে এটা দুটো মানে এটা করাটাই আইডিয়াল। প্রতিটা স্টেন্ট তো খুব কস্টলি হয়, প্রায় 1 লাখ 1.5 লাখের ওপর এক একটা স্টেন্টের দাম হয়। তো আমার মনে হয় উনি এটা অর্থের লোভেই করেছেন। একটি মৃত্যু, প্রশ্ন অনেক, উত্তরের খোঁজে আজও চলেছে লড়াই। চঞ্চল চৌধুরীর সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। কল্যাণী দাস সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন। দুজনেই যে রয়েছেন তারা প্রিয়জন হারিয়ে শোকস্তব্ধ। আমি প্রথমে আপনার কাছে আসবো, আপনাদের সন্তান হারানোর যে যন্ত্রণা, কোনো কিছুর সাথেই তো তাকে তুলনা করা যায় না। কি মনে হয় যে কেন কিসের মাসুল দিতে হলো? আজকে আমি এখানে উপস্থিত হয়েছি একজন মৃতপ্রায় মানুষ, যে তার একমাত্র সন্তানকে হারিয়ে শোক স্তব্ধ। আমার জীবনের সমস্ত আলো আনন্দ সব শেষ হয়ে গেছে। শুধু আমি নয়, আজকে আমার স্বামী, আমার জামাই অর্ণব, তার পিতা মাতা ভীষণ শোকস্তব্ধ। আমাদের জীবনটা গতিহীন, ছন্দহীন হয়ে গেছে। একজন ডাক্তার, তাকে আমরা ভরসা করেছিলাম ভগবানের মতন। আজকে সেই ডাক্তার যদি ঘাতকের ভূমিকায় আসে, তাহলে তার শোচনীয় পরিবর্তন কি হতে পারে সেটা আমার মেয়ের হত্যা, ডক্টরের হত্যা, আমার মেয়েকে এবং তার গর্ভস্থ শিশু উভয়ে মারা গেছে এই খুনি ডাক্তারের হাতে। তো আমরা প্রায় ঈশ্বর ভাবি, যখন আমরা বিপদে পড়ি আমরা চিকিৎসকের কাছে গিয়ে আত্মসমর্পণ করে দিই, যে যাই হোক না কেন চিকিৎসক যেটা বলছেন সেটাই শেষ কথা। কোন পরিস্থিতিতে আজকে দাঁড়িয়ে আপনাকে তাকে ঘাতক বলতে হচ্ছে? এই ডাক্তারের কাছে আমার মেয়ে 2015 সালের 14 নভেম্বর থেকে 2015 থেকে 30 জুন 2016 অবধি চিকিৎসাধীন ছিল। এই সময়, দীর্ঘ সময়ে ডাক্তার আমার মেয়ের ইনসুলিনের বেলায় বলেছিল যে তুমি তোমার ইনসুলিন নিজের প্রয়োজন মাপ মতন বুঝে নাও। কোনো ডাক্তার এটা বলতে পারে না। উনি একটা অ্যান্ডোক্রোনোলজিস্ট কল করতে পারতেন,
আমার মেয়ের সুগারের কি মাপ সেটা বেঁধে দিতে পারতেন, কিছু করেননি। এবং আমার মেয়ের লিভারে যদি কোনো প্রবলেম থাকে তার জন্য যে একজন বিশেষজ্ঞ দরকার তাও তিনি বলেননি। আমি আপনার কাছে আসবো, আমি কল্যাণী দেবীর কাছেও যাব, কারণ কল্যাণী দেবী নিজেও একজন চিকিৎসক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দুজন দর্শক রয়েছেন, যার মধ্যে একজন নাম প্রকাশে অনিচ্ছুক। বলুন প্লিজ। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। বলুন please। আমিও চিকিৎসা বিভাগে পড়েছিলাম আমার ওয়াইফকে নিয়ে। আমার ওয়াইফের বাচ্চা হচ্ছিল না বলে আমি কলকাতায় বিখ্যাত স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম, এবং আমার ওয়াইফের তখন ডিম্বাণু ঠিক ছিল। হ্যাঁ, কিন্তু ভুল ট্রিটমেন্ট করে আমার ওয়াইফের ডিম্বাণু নষ্ট করে দিয়ে আমার ওয়াইফে মানে এখন কোনো ইস্যু নেই। ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পারছি এরকম ভাবেই অনেকেই তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ধরনের গাফিলতির শিকার। আরেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন নকুল মণ্ডল। বলুন নকুল বাবু। নকুল বাবু আছেন? না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি কল্যাণী দেবীর কাছে আসবো। আপনি নিজে চিকিৎসক, কিন্তু যখন প্রিয়জনের কোনো সমস্যা হয়, তার জীবন মরণ সমস্যা হয়, তখন তো অন্য ডাক্তারের উপরেই সম্পূর্ণ তো ভরসা করেছিলেন। ভরসা করতে হয়, ভরসা করতে আজকে হয়। আফসোস হচ্ছে ভীষণ। আফসোস তো নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আফসোস হলেও কিছু করার নেই। আমার তো অন্য দ্বিতীয় কোনো উপায় ছিল না। আর এই মূল প্রশ্নের উত্তরে যাবার আগে আমি সামান্য একটা কথা বলে নিচ্ছি। এই 24 ঘন্টা টিভি চ্যানেলের কাছে আমি খুব কৃতজ্ঞ, কারণ আমার যে বিভীষিকাময় একটা অভিজ্ঞতা হয়েছে সেটা অন্য বহু মানুষের সঙ্গে শেয়ার করে দেবার সুযোগ করে দেওয়ার জন্য। আরেকজন ডক্টর কুনাল সাহা এবং তার পিবিটি, সে আমি যেদিন মানে এই দিশেহারা হয়ে পড়েছিলাম, এই দুর্বিপাকে পড়ে দিশেহারা হয়ে পড়েছিলাম, ওনারা ওনাদের সাহায্যের হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিলেন, আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। সেই জন্য ডক্টর কুনাল সাহা এবং তার পিবিটিকে আমি অত্যন্ত আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার মূল প্রশ্ন এটা আসছে, আফসোস মানে কি? আজ এখন মনে হচ্ছে যে আমি ডাক্তারের কাছেই তো নিয়ে গেছি, আমি তো আমার হাজব্যান্ডের প্রবলেম আমি জাস্ট কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব দীর্ঘ সময়, অত সময় তো পাওয়া যাবে না। আমি মোটামুটিভাবে বলতে গেলে একটাই বলতে পারি, শুধুমাত্র পরপর মেডিকেল নেগলিজেন্স হয়ে গেছে এবং তার জন্যই আমার হাজব্যান্ডের অকাল মৃত্যু হলো। কারণ উনি একজন হেলদি পারসন, নন স্মোকার, নন ডায়াবেটিক, নন অ্যালকোহলিক, নন হাইপারটেনসিভ, ওনার কোনো ওষুধ খেতেন না। এবং যেদিন 29 ফেব্রুয়ারি রাত্রি সন্ধেবেলায় আমি ওনাকে ওই সল্টলেকের সন্নিকটে ইএম বাইপাসের ওপরে বিখ্যাত নামকরা মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটালে আমি তাকে নিয়ে গিয়েছিলাম। কারণ 15-20 দিন ধরে উনি 100 মিটার হাঁটলে, জোরে জোরে তাও হাঁটলে, বুকের মধ্যে একটা চাপ অনুভব করছিলেন এবং স্বপ্না দেবীর কাছেও যে ফুটফুটে একটা মেয়ে যার সন্তান হবে, এবং এখন আমরা দেখি যে বিশেষ করে প্রাতিষ্ঠানিক প্রসবের ক্ষেত্রে সন্তান হওয়াটা খুব বেশি টেনশনেরও না। সেখানেও নামী হসপিটাল, নামী চিকিৎসকের কাছে গিয়েছিলেন। কখনো দুঃস্বপ্নেও ভাবতে পেরেছেন এরকম পরিণতি? আমার মেয়ের 15 জুনের যে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট, তাতে ডক্টর কাঞ্চন মুখার্জি রিপোর্ট দিয়েছিলেন যে আমার মেয়ের যে গর্ভস্থ সন্তান পরিপূর্ণ, তার ব্রেন, তার লিভার, তার ফুসফুস সমস্ত অঙ্গ পূর্ণাঙ্গ। আমার মেয়েকে বলেছিল ডক্টর তোমার মিত্র যেদিন চাইবেন সেদিন অপারেশন করতে পারবেন, তোমার বেবি একদম কমপ্লিট সুস্থ। অথচ যাওয়ার আগে, তিনি লন্ডন যাওয়ার আগে সেই অপারেশনটা করতে রাজি হলেন। উনি 16 দিন আমার মেয়েকে ফেরত দিয়েছে। দেবী আসবো, আমি দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। সন্দীপ চক্রবর্তী অপেক্ষা করছেন, বলুন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আমার ওয়াইফ গত ডিসেম্বর মাসে এলইউসিএস হয়েছিল কলকাতার একটা বেসরকারি নামকরা হসপিটালে। তো ডিসচার্জের সময় আমার ডিসচার্জ প্রেসক্রিপশনে এমন একটা ওষুধ মায়ালেক্সিন, আমি উল্লেখ করছি, মায়ালেক্সিন ক্রিম দিয়েছিল স্টিচের ওপর লাগানোর জন্য। এবার যারা ডাক্তার আছেন তারা জানেন, ওখানে আমাদের টেবিলে যদি কোনো ডাক্তার থাকে, মায়ালেক্সিন ক্রিম স্টিচের ওপর লাগলে কি ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। যদিও এই মুহূর্তে আমাদের প্যানেলে কোনো চিকিৎসক নেই। আরেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, বিজন চৌধুরী। বলুন প্লিজ, একটু সংক্ষেপে বলবেন। বিজন চৌধুরী আছেন? বলুন। হ্যাঁ, আছি লাইনে। বলুন প্লিজ। হ্যালো, বলুন। নমস্কার মৌপিয়া। নমস্কার। আমি আপনারা তো বারণ করেছেন হসপিটালের নাম না বলতে, আমি তো জানানো দরকার ছিল। ঠিক আছে, আমি বলছি না। আমি
আমার নিজে নিজে আমার একটু মেডিকেলের লাইনে একটু সেন্স আছে, আমি আমার পাড়ার ডাক্তার দমদম ক্যান্টনমেন্টে, তাকে গিয়ে আমি বললাম আমার মনে হচ্ছে হার্টের প্রবলেম। তিনি হাসলেন, বললাম হ্যাঁ আপনি এনজিওগ্রাম করতে পারবেন। বলে ঠিক আছে, লিখে দিলেন। সায়েন্স সিটির কাছাকাছি হসপিটাল, আমি জায়গার লোকেশনটা বললাম, নামটা বলছি না। আমি সেখানে গেলাম, আমি আরজি করে গেছিলাম, কিন্তু আরজি করে বললো কয়েকদিন একটু সংক্ষেপে বলবেন প্লিজ, আমাকে একটা বিরতি নিতে হবে। সেখানে যাওয়ার পর সঙ্গে একজন মাত্র লোক ছিল, গিয়ে আমার এনজিওগ্রাম শুরু করলো, ভালো ব্যবহার হলো। আমি তো শুয়ে আছি, এনজিওগ্রাম করলো, আমার সঙ্গে যে গেছিল সে বাইরে, তাকে ডেকে বলা হলো এক্ষুনি 3 লাখ টাকা জোগাড় করুন। আমি বুঝতে পারছি, এটাও যে অভিযোগগুলো বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বারংবার উঠছে, তার মধ্যে কিন্তু এই যে অর্থ লোভের দিকটা সেটাও অন্যতম।